ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করে তাদেরকে শতকোটি প্রণাম জানিয়ে ক্লাস শুরু করছি। শুরু করার আগে আরম্ভের একটা আরম্ভ থাকে, সেটা না বললে নয়, তাই বলতেই হবে। কারণ তোমরা বুঝতেই পারছো বিদ্যালয়ে তোমরা কতদিন যে দেখতে পাবে না, বিদ্যালয়ের মুখ দর্শন করতে পারবে না কতদিন এখনো ঠিক নেই। তাহলে এই সময় কি করতে হবে? পড়াশোনা বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে থাকতে হবে না, পড়াশোনার মধ্যেই থাকতে হবে। একটু বই পড়লে, একটু বিশ্রাম নিলে 15-20 মিনিট, আবার শুরু করলে। একটানা পড়তে গেলে কিন্তু একঘেয়েমি লাগবে, ভালো লাগবে না, ভালো লাগছে না, তাহলে হতাশ হয়ে যাবে। হতাশ হওয়ার কোনো প্রশ্নই নেই, ভালোবাসতে হবে। না, ভালো না বাসলে তুমি কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে পারবে না। দেখতেই পাচ্ছি প্রত্যেক দিন কত ছেলে মেয়ে টিউশন পড়ার জন্য ছোটাছুটি করছে, এখানে ওখানে যাচ্ছে। যাদের ক্ষমতা নেই, অল সাবজেক্ট যাদের টিউশন দেওয়ার ক্ষমতা নেই, তারা কি করবে? ঘরেতে পড়তে হবে। আর ঘরেতে পড়ার সময়ে যেগুলো বুঝতে না পারবে, বাড়িতে তো কিপ্যাডের ফোন আছে। আমি অ্যান্ড্রয়েড ফোনের কথা বলিনি, কিপ্যাডের ফোনে স্যারের নাম্বারে একটু করে ফোন করো, স্যার কিন্তু ঘুরিয়ে পড়ে তোমার সঙ্গে কথা বলবে। আমি তো দেখেছি, আমি কয়েকজনের সঙ্গে এই নিয়ে আমার অনেক বিষয়ে আলোচনা হয়ে গেছে। অনেকে ভয় পাচ্ছে, স্যারকে বলবো, স্যার একটু ঘুরিয়ে করুন, আমার ব্যালেন্সটা কম আছে, এই কথাটা বলবো স্যারকে। আমি মনে করি নির্ভাবনায়, নির্দ্বিধায় স্যারকে বলো। আর যাদের ফ্রি কল আছে তাদের তো কোনো ব্যাপার নেই, তারা করতে পারবে। যাই হোক, সবাই তো সমান নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য তোমরা পড়াশোনা করো, এগিয়ে যাও, থেমে থাকো। দীর্ঘদিন আমি ক্লাস করিনি, ও তোমাদের পরীক্ষাগুলো সব চলছিল, সব দেখতেও পাবে না, তার জন্য আমি ক্লাস করিনি। তবে যেভাবে তোমাদের 4th টার্মের সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে, নিশ্চয়ই দেখে নিয়েছ। কিভাবে পরীক্ষা হবে না হবে সে সিস্টেমটাও জেনে নিয়েছ। তোমাদের আলোচনা হয়েও গেছে সব। শর্ট প্রশ্ন কিভাবে দেওয়া হবে, কিভাবে তার পরীক্ষাগুলো হবে, সেগুলো সম্পর্কে আলোচনা হয়ে গেছে। যাই হোক, ওগুলো আমি আর আলোচনা করছি না। আমি তোমাদের 4th টার্মে কী কী আছে সেই সম্পর্কে একটু বলি। 3য় অধ্যায় আছে, 7ম অধ্যায় আছে, 8ম অধ্যায়, 9ম অধ্যায়। এটা কিন্তু 4th টার্মের বিষয়, যেটা তোমাদের 40 নম্বরের প্রশ্ন হবে। তাহলে 8ম অধ্যায় পর্যন্ত হয়নি, এখন পড়ানো হয়নি, 8ম অধ্যায় হয়নি, মানে এর আগেরটা। 8ম অধ্যায় পর্যন্ত হয়নি, কিন্তু তার আগের অধ্যায় পর্যন্ত হয়ে গেছে, অর্থাৎ 7ম অধ্যায়টা শেষ হয়ে গেছে। এর আগের ক্লাসে আমি করিয়েছি, তুষার মহারাজও করিয়েছেন। এবারে আমি 2টো অধ্যায় করাবো, কিন্তু আমি বেছে নিয়েছি 9ম অধ্যায়। কারণ মহারাজ যদি করেন বসে বসে, ওনার তো শরীর খারাপ, যাই হোক, যদি করেন উনি 8ম অধ্যায়টা করবেন, তার জন্য আমি 9ম অধ্যায়টা বেছে নিয়েছি। তো এইখানে 9ম অধ্যায়ের বিষয়টা কি আগে একবার জানিয়ে দিই তোমাদেরকে। তোমরা একটু বই খোলো, এখন যারা আছো আমার সামনে তারা একটু বই খোলো, দেখো কি আছে। হ্যাঁ, ঠিক বলেছি, আছে ভারত ও সমকালীন বহির্বিশ্ব। ভারত ও সমকালীন বহির্বিশ্ব মানে ভারতবর্ষ তো উপমহাদেশের মধ্যে পড়ে, তাই তো? উপমহাদেশ বলা হয় ভারতবর্ষকে, আবার ঘুরিয়ে, কারণ ভারতবর্ষের যা এরিয়া,
যা পরিধি, যা বিস্তার, তাহলে একটা মহাদেশের মতোই হয়। তাহলে ভারতবর্ষের সঙ্গে বহির্বিশ্বের কি সম্পর্ক? বহির্বিশ্বে বলতে কোন কোন দেশগুলি, কোন কোন স্থানগুলি, সেগুলো প্রশ্ন আসে। তোমরা একবার দেখো পৃষ্ঠা নম্বর 35-36, পৃষ্ঠা নম্বর 35-36 দেখো, 135-36। সেখানে দেখো দুটো পাতা মিলে কতগুলো ছবি আছে। এই ছবিগুলো দেখলেই পাওয়া যাবে যে বহির্বিশ্ব বলতে কোন কোন জায়গাগুলোকে বলা হচ্ছে। কারণ ম্যাপগুলি দেখার দরকার আছে, দেখলেই আমরা বুঝতে পারবো। কারণ আমাদের ভারতবর্ষে বাইরের কোন কোন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তৈরি হয়েছে, কি কি কারণে সেটা পরে বলবো। সম্পর্ক কেন তৈরি করতে হয়, তো এখানে বহির্বিশ্ব বলতে এখানে দেখো প্রথম আছে, দেখো মেসোপটেমিয়া। প্রাচীন সভ্যতা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এটা হলো নদী কেন্দ্রিক সভ্যতা, নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছিল বলে এর নাম নদী কেন্দ্রিক সভ্যতা। আমি আর বিস্তারিত বলছি না। তাহলে মেসোপটেমিয়া সভ্যতা কোন কোন নদীর তীরে গড়ে ওঠে এটা একটু বলে দিই, কে বলতে পারবে? হ্যাঁ, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে এই মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে। এর সঙ্গে একে আবার সুমেরীয় সভ্যতা বলা হচ্ছে, ব্যাবিলনীয় সভ্যতাও বলা হচ্ছে। কারণ এ কিন্তু ওই টাইগ্রিস ইউফ্রেটিসের তীরে গড়ে ওঠা সভ্যতা। তাহলে মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে সুমের, ব্যাবিলন, সুমের এবং ব্যাবিলন উল্লেখযোগ্য। দেখতেই পাচ্ছ এখানে টাইগ্রিস নদী, ইউফ্রেটিস নদী, তার মাঝখানে যে অঞ্চল, তো ওইখানে বেশ উল্লেখযোগ্য কয়েকটি জায়গার নাম দেওয়া আছে, ব্যাবিলন, আক্কাদ, সুমের। শেষ প্রান্তে দেখবে পারস্য উপসাগর। যাই হোক, তাহলে আমরা মেসোপটেমিয়ার সঙ্গে আমাদের ভারতের যোগাযোগ তৈরি হয়েছিল। তাহলে মেসোপটেমিয়ার কোন কোন জায়গাগুলির কথা বললাম এখানে? সুমের বললাম, ব্যাবিলন বললাম, আক্কাদ বললাম। আক্কাদ খুব গুরুত্বপূর্ণ নয়, ছোট একটি জায়গা। তারপরে দেখব মিশর বলতে মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে? কেউ? হ্যাঁ, নীল নদীর তীরে। নদীকেন্দ্রিক সভ্যতা বহির্বিশ্বে মেসোপটেমিয়া সভ্যতা বললাম। এবার বললাম যে নীল নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা হলো মিশরীয় সভ্যতা। এই নীল নদ যদি না থাকতো, নীল নদ না থাকলে কি হতো? গোটা মিশর মরুভূমিতে পরিণত হতো। কারণ ঠিক মাঝখান দিয়ে এই নীল নদ প্রবাহিত হয়েছে, ঠিক মরুভূমির মাঝখান দিয়ে, যার ফলে দুই তীরবর্তী এলাকা শস্য শ্যামল হতে পেরেছে। এবং ওই পরিবেশ না পেলে মানুষের বসবাস করার তো সম্ভব নয়। তাহলে পরিবেশ পেয়েছে বলেই ওখানে মানুষ বসবাস করতে পেরেছে, পশু পাখি ইত্যাদি সব সেখানে অবস্থান করেছে। এই কথা আমরা এর আগেও জেনেছি, তোমরা নিশ্চয়ই জেনেছো। ক্লাস 5-এ আলাদা আলাদা করে পড়া হয়েছে। তবুও এখানে
যেহেতু বহির্বিশ্বের কথা বলা হচ্ছে, আমরা একটু করে বুড়ি ছোঁয়ার মতো টাচ করে যাব, মানে ছুঁয়ে যাব একটু একটু করে, বেশি বেশি বলবো না, কারণ বেশি বলতে গেলে আমার অন্যদিকে যাওয়া সম্ভব হবে না। যাই হোক, তাহলে নীলনদ না থাকলে মিশর দেশটি মরুভূমিতে পরিণত হয়ে যেত। এই মরুভূমি হতে দেয়নি নীলনদ, তাই একে বলা হচ্ছে নীলনদের দান। মিশরকে বলা হচ্ছে নীলনদের দান। কে বলেছেন বলতে পারবে? ঐতিহাসিক কি নাম? হেরোডোটাস। তিনি কিন্তু এই কথাটি বলেছেন, আমরা এই কথা জেনেছি। আচ্ছা, এবারে এই মিশরে কি কি আছে, কি কি জায়গাগুলি আছে সেগুলো একটু জানতে হবে। একটা হলো, মিশরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একদিকে থাকছে সাহারা মরুভূমি, আর একটা দিকে ওই সমুদ্র উপকূল। তাহলে মাঝখানে যে সভ্যতা গড়ে ওঠে মিশরে নীলনদকে কেন্দ্র করে, সেখানে উপরের দিক এবং নিচের দিক, এই দুটি ভাগে ভাগ করা হয়। এই মিশরের কথা আমরা এরপরে একটু করে জানব। এরপরে দেখো, পারসিক সাম্রাজ্য। পারস্য, যেখানে আমরা দেখতে পাবো গ্রিস, ম্যাসিডন, আলেকজান্দ্রিয়া, কনস্টান্টিনোপল, আর নিচের দিকটা মিশর। তাহলে মিশরের ঠিক উপরে ইংল্যান্ডের দিকে, গ্রেট ব্রিটেনের দিকে, এদিকে হলো পারসিক সাম্রাজ্য। তারপরে দেখতে পাবো, তাহলে আমরা দেখলাম নদী বরাবর কিন্তু সভ্যতাগুলি গড়ে উঠেছে, নদীর তীরবর্তী এলাকায়। তা নাহলে সভ্যতা গড়ে উঠতে পারে না, মানুষ সেখানে বসবাস করবে না। এরপরে দেখব হুয়াংহো এবং ইয়াংশিকিয়াং নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা, কি নাম? চৈনিক সভ্যতা বা চীন সভ্যতা। কোন কোন নদীর তীরে? হুয়াংহো এবং ইয়াংশিকিয়াং। তাহলে এখানে এই দুটি না থাকলে, নদী না থাকলে, আমরা চীনের কথা জানতেই পারতাম না। আবার সে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক, এগুলো খুব, কারণ ভারতবর্ষও তো নদীকেন্দ্রিক সভ্যতা। পরে বলছি। এরপরে যে সভ্যতাগুলির কথা আমরা জানবার চেষ্টা করব সেগুলি হলো রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা। এই সভ্যতাগুলি আমরা জানতে পেরেছি এবং সেই সভ্যতাগুলির সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এখন প্রশ্ন, ভারতবর্ষ তো পাহাড় পর্বতে ঘেরা। আমরা দেখেছি উত্তর পশ্চিম দিকটা পুরো পাহাড় পর্বতে ঘেরা। মানুষ কিভাবে যাতায়াত করেছে, ওরা কিভাবে এসেছে ওদের প্রয়োজনে, ভারতবর্ষের মানুষ কিভাবে গেছে ভারতবর্ষের প্রয়োজনে, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। তার বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক কি করে তৈরি হলো, এবার কি করে যে তৈরি হলো সেটাও বলা হবে, বলবো। আবার কিভাবে যাতায়াত হতো, যাওয়া আসা হতো, সেটাও একবার আমাদের জানতে হবে। তার প্রথমে বলি, কি কি বিষয় নিয়ে বহির্বিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগটা গড়ে ওঠে বা আমরা বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখি, কি কি কারণ। প্রথম বলবো রাজনৈতিক কারণ, দ্বিতীয় বলবো অর্থনৈতিক কারণ,
তৃতীয় বলবো ধর্মীয় কারণ। তাহলে প্রথম রাজনৈতিক কারণ, দ্বিতীয় অর্থনৈতিক কারণ, তৃতীয় ধর্মীয় কারণ। সংক্ষেপে বলে যাচ্ছি আমি, তোমরা একটু বইটা পড়বে, দেখবে, হ্যাঁ, কিছু সাহায্য পাবে, বই থেকেও পাবে, আর আমি খানিকটা করার চেষ্টা করছি। অসুবিধা হলে আমাকে ডাইরেক্ট ফোন করো, আমি যেখানেই থাকি তোমাদের সমস্যার সমাধান করে দিতে চেষ্টা করব। সেই মুহূর্তে না পারলে বলবো আমি বাড়িতে গিয়ে কল ব্যাক করছি, মনে থাকবে তো? বেশ। এরপরে দেখো, তাহলে রাজনৈতিক কারণটা কি? রাজনৈতিক কারণে কি কি কারণে যোগাযোগটা রক্ষা করা হয়? দখল করানো, সীমানা বাড়ানো, অধিকার করানো। নিশ্চয়ই জেনে থাকবে তোমরা। আলেকজান্ডার এসেছিল। আলেকজান্ডার কোথা থেকে? গ্রিস থেকে এসেছে, গ্রিক বীর, ম্যাসিডনের সম্রাট ছিল, তিনিও এসেছিলেন। তক্ষশিলা, পাঞ্জাব, এসব এলাকায়। অম্বি, পুরু তো যুদ্ধ করলেন, অম্বি বিনা যুদ্ধে বশ্যতা স্বীকার করেছিলেন, এটা তোমরা জানো। তাহলে রাজনৈতিক কারণে ব্রিটিশরা তো আমাদের এখানে তো প্রায় 200 বছর থাবা গেড়ে বসেছিল, বাঘের মতো। ওরা যাবে না কোথাও, এখানেই থাকে। ওদের একমাত্র উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মধ্যে যে স্বর্ণখনি আছে সেগুলোকে দখল করে নেওয়া। মানে কি স্বর্ণখনি? মানে এই নয় যে সোনা ভর্তি। ভারতবর্ষের যে পরিবেশ, সেই পরিবেশটাই সোনার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাকে পাওয়ার জন্য তারা কিন্তু আসার চেষ্টা করেছে, এবং দীর্ঘ প্রায় 200 বছর, 1757 থেকে কি 1947, 15ই আগস্ট। তাহলে তারা এখানে রাজনৈতিক কারণে যোগাযোগ করে। আমরা দেখব গ্রিসের যে নগর রাষ্ট্রগুলি গড়ে উঠেছিল, তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি তো অনাবরত করছে, নিজেদের মধ্যেই করছে। এটা কিন্তু তখন অধিকার করার একটা বিরাট স্পৃহা তাদের মধ্যে, সবার মধ্যে জেগে উঠেছে। এই হলো রাজনৈতিক কারণ। তাহলে সংক্ষেপে বলে দিই, রাজনৈতিক কারণ হলো সাম্রাজ্যের বিস্তার বা সাম্রাজ্যের পরিধি বাড়ানো, অধিকার করা, নিজের করে নেওয়া। বেশ, এরপরে আমরা দেখব অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণটা কি? নিজেদের দেশে যেগুলো উৎপন্ন হচ্ছে, উৎপন্ন দ্রব্য সামগ্রী হয়তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে বেশি জিনিসগুলিকে দেশের মধ্যে না রেখে, না নষ্ট করে, সেগুলিকে যদি বিদেশে রপ্তানি করা হয়, রপ্তানি এবং আমদানি কথাটা পরে বলছি। রপ্তানি অর্থাৎ পাঠানো, আমদানি নিয়ে আসা। তাহলে বাইরে পাঠানো, বাইরের দেশে যদি পাঠানো হয়, তাদের হয়তো প্রয়োজনের জিনিস যেটা আমাদের অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমরা সেখানে পাঠাচ্ছি। তাহলে এই হলো রপ্তানির কথা। তাহলে অর্থনৈতিক কারণ, কিন্তু আমি আগেই বলেছি অর্থনৈতিক কারণটা। তাহলে আমাদের নিজেদের প্রয়োজনে, তার বিনিময়ে কিছু অর্থ এলো। তারপরে এমন জিনিস পাওয়া যাবে যেগুলো হয়তো আমাদের দেশে নেই, কিন্তু অন্যের দেশে রয়েছে। সেই জিনিসগুলো না হলে আমরা কোনো একটা বিশেষ জিনিসকে তৈরি করতে পারছি না।
সেই মালের সরবরাহ আমাদের বা পর্যাপ্ত না থাকায় আমরা করতে পারছি না, তার বিদেশ থেকে সেটা আনা হবে। বহির্দেশে সেগুলো সঞ্চিত আছে, সেগুলোকে নিয়ে এসে আমরা আমাদের প্রয়োজনে লাগাতে পারছি। তো এই হলো, তাহলে বিনিময়ে আমরা কি পাচ্ছি? অর্থ পাচ্ছি, পরিবর্তন করতে পারছি। আবার যে জিনিস নেই সেই জিনিস নিয়ে আসছি, আর যে জিনিসটা বেশি আছে সেটা পাঠিয়ে দিচ্ছি। আমদানি রপ্তানির মাধ্যমে আমাদের অর্থনৈতিক একটা দিক সামঞ্জস্য বজায় রাখছে। বোঝা গেল? আরেকটা কি? ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ হলো ধর্মের প্রয়োজনে, ধর্ম মানে মানুষ যেটা ধারণ করে, যেটাকে ভালোবাসে, সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে যারা ভালোবাসেন। অনেকে আবার বাইরের দেশের মানুষ অনুসরণ করার চেষ্টা করে যে ওদের দেশে, তো এই ব্যাপারটা অনেক ভালো, ধর্মীয় ব্যাপারটা। তাহলে আমরাও কেন গ্রহণ করতে পারি না? মনে করো গৌতম বুদ্ধ, তিনি এসেছেন, ভারতে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। আবার এই গৌতম বুদ্ধের বাণী এবং তার আদর্শ ভারতবর্ষের মানুষ, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, সম্রাট অশোক তার কথা শুনে থাকবে, তিনি সিংহলে পর্যন্ত পাঠিয়েছেন সেখানে বৌদ্ধ ধর্মকে প্রচার করতে। কনিষ্কের কথা নাম শুনে থাকবে, কনিষ্ক কুষাণ বংশের সম্রাট, তিনি কিন্তু বিদেশী, তিনিও ভারতবর্ষে এসে এই বৌদ্ধ ধর্মকে তিনি গ্রহণ করলেন এবং তিনি সেটা আবার তাদের দেশে প্রচার করার চেষ্টা করলেন। এই ধর্মীয় ব্যাপারটা কি জানো? মানুষের নৈতিক পরিবর্তন ঘটায়। ভাষাটা একটু কঠিন হলো হয়তো। মানুষকে তার চিন্তা ভাবনা, তার মধ্যে যে ক্লান্তি, অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা গ্রস্ত মানুষকে ভালো জায়গাতে নিয়ে যেতে সাহায্য করে ধর্ম। একটা আদর্শ, ধর্ম মানে আদর্শ। তোমরা জেনে থাকবে শ্রীরামকৃষ্ণদেব, সারদা দেবী, বিবেকানন্দ, সারদা দেবীর আদর্শ, শ্রীরামকৃষ্ণদেবের আদর্শ, স্বামী বিবেকানন্দের আদর্শ। রাতে ঘুম নেই, ঘুমোতে পারছে না, ক্লান্তি বোধ হচ্ছে, তোমরা সবাসনে একনিষ্ঠভাবে যদি মাকে চক্ষু বন্ধ করে, মনে করো তোমার সামনে মায়ের ছবিটা রয়েছে, তাকে যদি স্মরণ করো, দেখবে তুমি এক সময় না এক সময় ঘুমিয়ে গেছো। তাহলে এটা তোমাকে অনেক সাহায্য করলো কিনা বলো? তুমি ঘুমোতে পেরেছো। তাহলে এই যে মহাপুরুষ বা অবতার, তাদের স্মরণ করলে তারা কিন্তু তোমার সামনে তাদের উপস্থিতি জানিয়ে যেতে পারে। তো এইভাবে আমরা দেখলাম ধর্মীয় ব্যাপারটা বিভিন্ন দেশের সঙ্গে, বিভিন্ন দেশের, ভারতবর্ষের সঙ্গে অনেকভাবে জড়িয়ে পড়েছে। তাহলে তিনটি বললাম, একটা বলেছি রাজনৈতিক কারণ, একটা অর্থনৈতিক কারণ, একটা ধর্মীয় কারণ। পরের প্রশ্ন ছিল কি, যে ভারতবর্ষ তো পাহাড় পর্বতে ঘেরা, আর দক্ষিণ দিকটা পুরো তো সমুদ্র, তাহলে কিভাবে যাতায়াত করেছে? এখানে বলতে হবে, প্রথম হলো গিরিপথ। গিরি মানে পাহাড়,
পাহাড়ি পথ। এখনকার দিনে যেমন বিভিন্নভাবে পাহাড়কে ভেঙে ফেলা হচ্ছে, সরু রাস্তা তৈরি বানানো হচ্ছে, তখন তার সেরকম জিনিসপত্র তৈরি হয়নি, বৈদ্যুতিক ব্যাপারগুলো প্রচলন হয়নি অত বেশি পরিমাণে। এখন তো বড় বড় বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, বড় বড় রাস্তাঘাট ভেঙে দিয়ে নতুন করে মেরামত করা হচ্ছে। তখন তো এসব ছিল না। তাহলে কিভাবে যাতায়াত করছিল? ওই পাহাড়গুলো সরু সরু রাস্তা ছিল, পাহাড়ি পথ। সেই রাস্তাগুলো কিভাবে তৈরি হয়েছিল তার একটা ইতিহাস, ব্যাকগ্রাউন্ড আছে। মনে করো পাহাড়ে জল জমে রয়েছে, সেই জলটা আস্তে আস্তে উপরের দিকে তো যাওয়া সম্ভব নয়, আস্তে আস্তে নামবে, বৃষ্টিপাতের ফলে সেই জলটা নামতে শুরু করবে। এমন একটা গতিবেগ নিয়ে নামবে, নামবার পথে একটা সরু রাস্তা তৈরি হবে, সুড়ঙ্গ তৈরি হবে। এবার তাকে বড় করবে, মানুষের প্রয়োজনে মানুষ বড় করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্যে ওই রাস্তাটা ধীরে 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 বাড়তে থাকবে। তাহলে এটা পাহাড়ি অঞ্চলে এই ধরনের পথ তৈরি করা হয়েছিল, খুব মেহনত করে, খুব পরিশ্রম করে। একে বলা হচ্ছে গিরিপথ। প্রশ্ন করতে পারো তাহলে গিরিপথগুলি কি কি, কোন কোন গিরিপথে যাতায়াত করতো? খাইবার, বোলান, এরকম দুটি গিরিপথের নাম আমরা বিশেষ উল্লেখযোগ্য হিসাবে, নিদর্শন হিসাবে পাই। এবং দক্ষিণ পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে একবার কোণে এখানে। এবারে আর কিভাবে? সমুদ্র পথে, একেবারে এই দক্ষিণ দিকে জলপথে ঘুরে 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 ঘুরে। ভাস্কো ডা গামার কথা নাম শুনতে হবে, দেখবে কত পথ পাড়ি দিয়ে দিন রাত পরিশ্রম করে, তার জীবনকে তুচ্ছ করে সেই যে অ্যাডভেঞ্চার একটা তিনি পেয়েছিলেন, সেই যে সুযোগ একটা তিনি পেয়েছিলেন, সেটাকে অপব্যবহার করেননি। তিনি ভারতবর্ষেও পর্যন্ত এলেন দেশ আবিষ্কার করতে। তাহলে জলপথে সম্ভব। ব্রিটিশরা জলপথে ব্যবসা বাণিজ্য করবার জন্য জিনিসপত্র তারা ওখান থেকে তৈরি করে এখানে নিয়ে আসতে বিক্রি করত, বেশি দামে বিক্রি করত। তাহলে এই দুটি পথের কথা বললাম, একটা গিরিপথ, একটা জলপথ। আর একটা কি পথ হতে পারে? সড়ক পথ। একটা দেশের সঙ্গে আরেকটা দেশে রাস্তা তৈরি করে সেই রাস্তার মাধ্যমে তার দ্বারা মানুষ কিন্তু যাতায়াত করতে পারছে। তাহলে এইভাবে আমরা দেখেছি যে ভারতবর্ষের সঙ্গে যে বিশ্বের যে সম্পর্ক গড়ে ওঠে এই কারণে এবং এইভাবে এই যে বিশেষ পদ্ধতি নিয়ে, বিশেষ কারণে বা মাধ্যমগুলিকে ব্যবহার করে যোগাযোগগুলি গড়ে তোলে। আমরা মেসোপটেমিয়ার কথা বলছি, আমরা মিশরীয় সভ্যতার কথা বলছি, চৈনিক সভ্যতার কথা বলছি। তাদের লিপি আমরা জানি, মেসোপটেমিয়ার লিপি কিলকাকৃতি লিপি বা কিউনিফর্ম লিপি। কিলক অর্থাৎ গজালের মতো, মাথা মোটা গজাল, তাদের লিপিগুলি হইতে হবে। এর কথাও আমরা জানতে পেরেছি। মিশরে আমরা জানতে পারলাম হায়ারোগ্লিফিক লিপি। সেই লিপি আমাদের সিন্ধু সভ্যতা ইত্যাদিতে সব জায়গাতে তার নিদর্শন ইত্যাদি পাওয়া গেছে, চৈনিক সভ্যতাতেও পাওয়া গেছে। তো যাই হোক, আমরা দেখলাম একটা দেশের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে ওই দেশগুলির যে যোগাযোগ,
আমরা একটু ভুলে যাচ্ছি, একটা নতুন রাস্তা তৈরি হয়েছিল, সড়ক পথ তৈরি হয়েছিল, যে পথে যে পথকে বলা হচ্ছে রেশম পথ। অর্থাৎ ভারতবর্ষ থেকে, সেই পূর্ববঙ্গ থেকে শুরু করে আফগানিস্তান, প্যালেস্টাইন, আফগানিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ, ঠিক রাস্তার মাধ্যমে যোগাযোগ। এইরকম যোগাযোগ গড়ে উঠেছিল, যে কারণগুলি, সে কারণগুলির কথা আমরা বললাম। এরপরে আমরা দেখব উপমহাদেশের সঙ্গে যে দেশগুলি, যে মাধ্যম বললাম এবং কি কারণ বললাম, যে দেশগুলি যোগাযোগ গড়ে উঠেছিল সেটা, যেমন পারস্যের বা গ্রিসের এই যোগাযোগ কিভাবে গড়ে ওঠে। উত্তর পশ্চিম দিকে গান্ধার বলে একটা অঞ্চল ছিল, সেই গান্ধারের একটা শিল্প, এমন একটা শিল্প, যে শিল্প ভারতীয় শিল্পকে কেন্দ্র করে, দুটো শিল্প একসঙ্গে করে নতুন শিল্প তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছিল গান্ধার শিল্প। বোঝা গেল? তাহলে এইতে যোগাযোগ হলো। আর ওই গান্ধার অঞ্চলে শকরা বসবাস করত, ওরা একটু দুর্ধর্ষ প্রকৃতি। এরা এক সময়, ভুল বললাম, পারস্যের শক নামক একটা গোষ্ঠী বসবাস করত। সেই গোষ্ঠী গান্ধার দখল করলো, অভিযান করলো। এখানে বলতে হবে এই শকদের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দরায়ুস বা দরাইবস। এরা কিন্তু গান্ধার ছাড়া আরো অনেক উপমহাদেশ ইত্যাদি দখল করে নিয়েছিল। তাহলে এই শকদেরকে পরবর্তীকালে আমরা দেখতে পাবো গুপ্ত সম্রাটরা শক দমন করলেন। তাহলে ওরাও যে এখানে এসেছিল গান্ধার অঞ্চল থেকে, উদ্দেশ্য কি? ভারতীয় সম্পদ, ভারতীয় অর্থ, ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি ইত্যাদিকে তারা গ্রহণ করবে। তাহলে ওরা, ওই শকরা, তারা তাদের এইভাবে নিজেদের কর্মপদ্ধতি কিন্তু যথেষ্ট উদ্দীপনার সহিত সফল হয়েছিল। যাই হোক, উত্থান পতন থাকবে, পরবর্তীকালে সেটা ধ্বংস হয়। আমরা দেখতে পাবো যে পশ্চিম ভারত, উত্তর পশ্চিম ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ পার্সিক সাম্রাজ্যের সঙ্গে অনেকদিন যুক্ত ছিল। পার্সিক সাম্রাজ্যের সঙ্গে অনেকদিন যুক্ত ছিল ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশ। আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি। তারপরে যে আমাদের ভারতবর্ষে মৌর্য সম্রাট অশোক, তিনি কিন্তু ওই গান্ধার অঞ্চল তিনি দখল করেছিলেন এবং উপমহাদেশের ইতিহাস, তথ্য ইত্যাদিকে প্রচার করেছিলেন।
গ্রিসের সঙ্গেও সম্পর্ক তৈরি হয়। গ্রিক বীর আলেকজান্ডার তিনিও ভারতবর্ষ নিজের অধীনে পেতে চেয়েছিলেন, তার একটু লোভ ছিল, কিন্তু তার সম্পূর্ণ হয়নি। তিনি ভারতবর্ষকে শেষ পর্যন্ত ভারতবর্ষের ঐতিহ্যকে তিনি বরং অন্যান্য বহির দেশের কাছে তুলে ধরেছিলেন। ভারতবর্ষে এসে তিনি কি পেয়েছিলেন সে কথা তিনি সেখানে প্রচার করেছিলেন। পুরুর কথা বলে তিনি প্রশংসা করেন পুরুকে। তিনি একজন বিখ্যাত সম্রাট, যার মান সম্মান বোধ আছে। তিনি কিন্তু খুব সহজে মাথা নামিয়ে দেন, নত করেন। এই ব্যাপারটাও আমরা দেখলাম পার্সিকরা এসে বলে গেছে। তাহলে এই যে ভারতের সঙ্গে এই যে বহির্বিশ্বে বিভিন্ন কারণে বিভিন্নভাবে যোগাযোগ গড়ে উঠেছিল, সেই সম্পর্কে আমরা একটু আধটু করে ধারণা পাচ্ছি। তারপর দেখলাম পল্লবরা এলো, কুষাণরা এলো। কুষাণ সম্রাট কনিষ্কের কথা তোমরা নিশ্চয়ই জেনেছ এর আগে। এইভাবে আবার ভারতবর্ষে হুন আক্রমণ হলো। হুনদের হুন আক্রমণ বিশেষ কারণে হয়েছিল, নিশ্চয় জেনে থাকবে। গুপ্ত সম্রাটদের শেষের গুপ্ত সম্রাটদের অযোগ্যতা ইত্যাদির জন্য হুন আক্রমণ একটু বেশি পরিমাণে হুনরা আমাদের পেয়ে বসেছিল, কিন্তু সেই আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়নি। বরং পরবর্তীকালে ভারতবর্ষে একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল, একটা যুগের পরিবর্তন এসেছিল। প্রাচীন যুগ থেকে এসেছিল ভারতবর্ষের মধ্যযুগের কাহিনী। তো যাই হোক, আমরা মোটামুটি 141 পাতা পর্যন্ত একটু আলোচনা করে দিয়েছি। এরপরে দেখব অর্থনৈতিকভাবে যোগাযোগ, তাহলে রাজনৈতিক হলো, এবার অর্থনৈতিক এখান থেকে শুরু করবো। এরপরে দেখব। সবাই ভালো থাকো, সুস্থ শরীরে থাকো। বাবা মায়ের কথা মেনে তোমরা বাবা মাকে তোমরা ঈশ্বর ভেবে তোমরা এগিয়ে যাও, দেখবে অনেক অনেক বড় হবে। যাচ্ছি আজকে, ভালো থাকো সবাই।